আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড পার্টটা। ঠিক আছে, গত ক্লাসে আমরা মোটামুটি সিম্পল ইন্টারেস্ট কিভাবে কাজ করে বা কি অবস্থায় এগুলো আমরা দেখছি। ঠিক আছে, আজকের ক্লাসটা এমনিতে ইজি হয়ে যাবে। দেখেন, 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে এক ব্যক্তি 4,000 টাকা 2 অংশে ভাগ করে 4% সুদে ও 5% সুদে বিনিয়োগ করলো। যদি প্রথম অংশের 5 বছরের সুদ দ্বিতীয় অংশের 6 বছরের সুদের সমান হয়, তাহলে 4% সুদে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? 4% সুদে কত টাকা বিনিয়োগ করছে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে 4,000 টাকাটাকে 2টা ভাগে ভাগ করে তারা ইনভেস্ট করছে, আমরা জানি না যে এই 4,000 টাকার কোন ভাগে কত টাকা ছিল। কোন ভাগে কত টাকা ছিল এটা আমরা জানি না। অর্থাৎ 4% হারে কত টাকা বিনিয়োগ করছে, 5% হারে কত টাকা বিনিয়োগ করছে, এটা আমাদের জানা নাই। তার মানে এইটা আগে আমাকে ধরে নিতে হবে। তাহলে যদি আমি ধরে নেই এইভাবে যে ধরি 4%, ধরি 4% সুদে বিনিয়োগ করা হয়েছিল X টাকা, ধরে নিলাম। তাহলে 5% সুদে বিনিয়োগ করা হয়েছিল কত? আপনি বলবেন যে ভাইয়া টোটাল হচ্ছে আমার 4,000 টাকা বিনিয়োগ করছে। 4,000-এর মধ্যে 4% সুদে যদি X টাকা করে, তাহলে এই যে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4,000, এই 4,000 থেকে এই X টাকাকে আমি বাদ দিয়ে দিব। 4,000 থেকে এই X টাকাকে বাদ দিলে অবশিষ্ট যেটা থাকে সেটাই হবে হচ্ছে আমার 5% সুদে বিনিয়োগের পরিমাণ। তার মানে 5% সুদে বিনিয়োগ করছে কত? এই যে 4,000 মাইনাস X টাকা। এই দুইটা বিষয় আমরা জানতাম না, এখন আমরা জেনে গেছি। এখন আসুন, বলতেছে যে যদি প্রথম অংশের 5 বছরের সুদ, প্রথম অংশ কোনটা? এই যে X, এই X এর 5 বছরের সুদ আর দ্বিতীয় অংশের 6 বছর, দ্বিতীয় অংশ মানে হচ্ছে এই যে 4,000 মাইনাস X, এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশের 5 বছর আর দ্বিতীয় অংশের 6 বছরের সুদ কি হবে? সমান হবে। তো সুদ কিভাবে বের করতে হয় এটা আমরা গত ক্লাসে শিখছি। তাহলে এখন আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে প্রথম অংশ অর্থাৎ এই যে X টাকা কত পার্সেন্ট হার সুদ? এই যে আমরা লিখে রাখছি 4% হার সুদে বিনিয়োগ হয়েছে। এই যে 4% কত বছর? 5 বছর। এই যে আমরা লিখলাম কত? 5। তাহলে এই যে X টাকার 4% হারের 5 বছরের সুদ সমান সমান এই যে দ্বিতীয় অংশ অর্থাৎ এই যে 4,000 মাইনাস X টাকার কত পার্সেন্ট হারে সুদ? এই যে বলতেছে যে 5% হারে সুদ। কত বছরের সুদ? এই যে 6 বছরের সুদ, এই যে 6। মানে এই যে দুইটা সুদের হার কি হবে? সমান হবে। ঠিক আছে, এই দুইটা সুদের পরিমাণ কি হবে? সমান হবে। তো ওরা সমান বলছে, আমরা সমান করে দিছি। এখন জাস্ট আপনি ক্যালকুলেশনটা করেন, এখন শুধু ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 4 আর 5 গুণ করলে 20,
20 দিয়ে 100-কে ভাগ করলে কত পাওয়া যাবে? 5। তার মানে এখানে কত লেখা যায়? x/5 লেখা যায়, সমান সমান 5 দিয়ে 100-কে ভাগ করলে কত হবে? 20 হবে। 2 দিয়ে 6-কে ভাগ করলে 3, 2 দিয়ে 20-কে ভাগ করলে 10। তার মানে নিচে আসবে কত? 10, আর উপরে ছিল 3। 3 দিয়ে 4000-কে গুণ করে দিলে 3 4-এ 12,000, মাইনাস 3-এর সাথে x গুণ করে দিলে এই যে 3x। ঠিক আছে, এখন আসেন 10 দিয়ে x-কে ভাগ করে দেন, আর এই পাশে আগে করি। 5 12 60, 3 5 15। আচ্ছা, হ্যাঁ এটাই করি। 10x, 10 দিয়ে x-কে ভাগ করলে আমরা পেয়ে যাব কত? 10x পেয়ে যাব, ইজ ইকুয়াল 5 দিয়ে 12-কে ভাগ করে গুণ করে দিলে 5 12 পেয়ে যাব হচ্ছে আমার 60,000। 3 5-এ কত? এই যে 15x, তাই না? এখন 10-এর সাথে 15-কে যোগ করে দেন। 10x প্লাস হচ্ছে 15x ইজ ইকুয়াল টু হচ্ছে 60,000। 10 15-কে হয়ে যায় হচ্ছে আমার 25। 25x ইজ ইকুয়াল টু 60,000। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 25 24-এ 600, আর এখানে এক্সট্রা 2টা শূন্য, এই যে 2400। তো প্রশ্ন আমাকে কি বলছিল যে 4% সুদে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। তো আমরা এখানে ধরেই নিছি যে 4% সুদে বিনিয়োগ করা হয়েছিল x টাকা। এই যে দেখেন x এর ভ্যালু বের হয়ে গেছে 2400 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 4% সুদে বিনিয়োগ করা হয়েছিল 2,400 টাকা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 2 নম্বর। 2-এ কি বলা হচ্ছে যে কোনো ব্যক্তি 10% হারে এম কোম্পানির বন্ডে x টাকা, 9% হারে এন কোম্পানির বন্ডে y টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করলেন। তিনি সর্বমোট 9,000 টাকা বিনিয়োগ করে মোটের উপরে 850 টাকা মুনাফা পেতে চাইলে প্রত্যেক কোম্পানিতে তাকে কত টাকা করে বিনিয়োগ করতে হবে? এই রকম ম্যাথ আমরা গত ক্লাসে সমাধান করে ফেলছি। এখানে 10% হারে x টাকা বিনিয়োগ করছে, 9% হারে y টাকা বিনিয়োগ করছে। প্রশ্নের প্রথম কথা হচ্ছে যে 10% হারে x টাকা, 9% হারে y টাকা বিনিয়োগ করছে। তারপরের বাক্যেই বলতেছে যে তিনি সর্বমোট 9,000 টাকা বিনিয়োগ করে। তার মানে কি, আমি যদি এই যে x এর সাথে y কে যদি আমি যোগ করে দেই, তাইলেই তো আমি কত পাবো? 9,000 টাকা পাবো না? কারণ আমি একটা অংশকে x টাকা আর একটা অংশকে y টাকা ভাগ করে বিনিয়োগ করছি। তো সর্বমোট যদি 9,000 টাকা হয়, তার মানে x আর y এর যোগফলই কত হবে? 9,000 হবে। এখন বলতেছে যে এই 9,000 টাকার উপরে সে কত টাকা সুদ পায়? 850 টাকা সুদ পায়। তো জিজ্ঞাসা করছে যে তাহলে প্রত্যেক কোম্পানিতে তাকে কত টাকা করে বিনিয়োগ করতে হবে? প্রত্যেক কোম্পানিতে তাকে কত টাকা করে বিনিয়োগ করতে হবে মানে হচ্ছে এই যে এক্স এর মানটা কত আর ওয়াই এর মানটা কত, এটা বের করা লাগবে। এক্স এবং ওয়াই এর মান কত, এটা আমাদের বের করা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, এই টাইপের ম্যাথ আমরা গত ক্লাসে করে আসছি। এখানে প্রথম শর্ত মতে টোটাল বিনিয়োগ হচ্ছে 9,000 টাকা, যেটা হচ্ছে আমার এই যে এক্স এবং ওয়াই এই দুইটার যোগফল। লিখে ফেললাম 9,000, এইটাকে মানলাম, এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন আসেন দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত কি? এই যে বলতেছে যে এক্স টাকা 10% হারে বিনিয়োগ করছে, তার মানে এই যে এক্স এর
10%, আবার ওয়াই টাকা 9% হারে বিনিয়োগ করছে, এবং এই যে ওয়াই এর 9%, তাহলে এক্স টাকার 10% আর ওয়াই টাকার 9% সুদ পায়। তাহলে এই দুইটা সুদ যদি যোগ করা হয়, ওরা বলতেছে যে টোটাল সুদ পাওয়া যাবে কত, এই যে 850 টাকা। এই যে লিখলাম আমি 850, যে এক্স এর 10% এবং ওয়াই এর 9%-এর যোগফল কত হবে, 850 টাকা হবে। এখন আপনি ক্যালকুলেশন করেন। এখানে আমরা লিখতে পারি যে এইটা হচ্ছে 10x ডিভাইডেড 100 প্লাস হচ্ছে 9y ডিভাইডেড হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 850। এখানে লসাগু করলে 100 লসাগু করলে এই যে 10x প্লাস 9y ইজ ইকুয়াল টু 850। তাহলে আমরা লিখতে পারি যে 10x প্লাস 9y ইজ ইকুয়াল টু 850, সাথে অতিরিক্ত দুইটা শূন্য, অর্থাৎ 85,000। এইটা আমার 2 নম্বর সমীকরণ। এটাকে আমি মানতেছি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন খেয়াল করেন, এখন আমরা কি করব, খুব ইজি। আমরা 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে দিব। 9 দিয়ে গুণ করলে এই যে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে। তো 9 9 81,000, এটা 85,000। হ্যাঁ, 9 দিয়ে গুণ করে দিই। 9 দিয়ে গুণ করে 2 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করে দিলে কাজ শেষ। তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণকে 9 দ্বারা গুণ করে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই, বিয়োগ করে। তাহলে 2 নম্বর সমীকরণটা আগে লিখি যে 10x প্লাস হচ্ছে 9y মাইনাস 9x প্লাস হচ্ছে 9y। এখানে এটা হচ্ছে 2 নম্বরে 85,000 আর 9 9 81,000। এই যে 10x প্লাস 9y মাইনাস 9x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 4,000। ঠিক আছে, 9y 9y ক্যান্সেল আউট হয়ে যাবে। 10x থেকে 9x কে বাদ দিলাম, বাদ দিলে শুধু থাকবে x। তাহলে x এর মান কত, এই যে 4,000। তার মানে x এর মান আমরা পেয়ে গেছি। এখন y এর মান বের করব, যে 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে, 1 নম্বর সমীকরণ কি ছিল, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9,000। x এর মান আমরা জানি 4,000 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9,000। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কত, 5,000। তাহলে x এ আমি কত টাকা বিনিয়োগ করছি, ওয়াই আমি কত টাকা বিনিয়োগ করছি, এটা এখন আমাদের সামনে ক্লিয়ার, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এম কোম্পানি এবং এন কোম্পানিতে বিনিয়োগ করতে হবে যথাক্রমে যথাক্রমে 4,000 এবং 5,000 টাকা। ঠিক আছে, এই 4,000 এবং 5,000-ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
আপনাদের উপস্থিতির সংখ্যা দিন যাচ্ছে কমতেছে। আগে ভালোই ক্লাস করতো, 12, 13, 14 জন ক্লাস করতো, এখন কমতেছে। অথচ এখনই বেশি করে ক্লাস করার কথা। 200+ মানুষজন ক্লাস করতেছেন, 8 জন 9 জন। দেখেন পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন একটু আগে আমরা করে আসছি 1 নম্বর আর 3 নম্বর মোটামুটি সেম, একই ধরনের ম্যাথ। ঠিক আছে, একই ধরনের ম্যাথ বিভিন্ন পরীক্ষাতে শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে আসছে, একই টাইপের ম্যাথ। এখানে বলা হচ্ছে যে দুটি ভিন্ন ভিন্ন সেভিংস অ্যাকাউন্টে সর্বমোট 1200 টাকার কিছু অংশ 5% সরল সুদে এবং অবশিষ্ট টাকা 7% সরল সুদে 1 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি একত্রে 72 টাকা মুনাফা হয় তাহলে 5% সুদে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল এটা বের করতে হবে। অর্থাৎ 1200 টাকাকে দুইটা অংশে ভাগ করে বিনিয়োগ করা হয়েছে, কিন্তু এই দুইটা অংশের কোন অংশে কত টাকা ছিল এইটা দেওয়া নাই। অর্থাৎ 5% হারে কত টাকা বিনিয়োগ করছে এবং 7% হারেই বা কত টাকা বিনিয়োগ করছে, এই দুইটা জিনিস আমাদের দেওয়া নাই, তো ধরে নিতে হবে। আমরা যদি ধরে নেই যে ধরি 5% সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল X টাকা, 7% সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল, টোটাল হচ্ছে আপনার 1200, তার মধ্যে X টাকা বিনিয়োগ করে ফেলছি, তাহলে 1200 থেকে X বিয়োগ করলে যা থাকবে সেটাকে আমি 7% হারে বিনিয়োগ করছি। এখন আসেন শর্ত মতে এই যে X টাকা 5% হারে 1 বছরের জন্য বিনিয়োগ করলাম, তাহলে X টাকা 5% হারে 1 বছরের জন্য বিনিয়োগ করলে আমরা এই সুদ পাবো। এইটার সাথে যদি আবার এই যে 1200 মাইনাস X টাকা 7% হারে 1 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে এই প্রথম অংশ থেকে প্রাপ্ত সুদ এবং দ্বিতীয় অংশ থেকে প্রাপ্ত সুদ, এই দুইটা সুদ যোগ করে দিলে টোটাল কত পাওয়া যাবে? এই যে 72 টাকা পাওয়া যাবে। এই যে লিখে ফেললাম 72। এখন আসলে ক্যালকুলেশন করেন, 5 এই 100-এর মধ্যে 20 বার যাবে, তাহলে ওপরে X নিচে হচ্ছে 20 প্লাস হচ্ছে এখানে দেওয়ার কোনো চান্স নাই, তাহলে 7 1200-র ভিতরে 1200 7 12 84, আর এখানে হচ্ছে 7x ডিভাইডেড হচ্ছে আমার 100 ইজ ইকুয়াল টু কত? 72। 20 আর 100-র যোগফল 100 হবে, তাহলে 5 বার, এখানে হচ্ছে 5x প্লাস এটা অ্যাজ ইট ইজ 8400 মাইনাস 7x ইজ ইকুয়াল টু 72। তাহলে এই যে 8400 মাইনাস হচ্ছে 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 72 ইন্টু 100। একবারেই করে ফেলি, 72-এর সাথে 100 গুণ করে দিলে 7200, অর্থাৎ 7200। তাহলে 8400 থেকে এই যে 8400 মাইনাস হচ্ছে 7200 ইজ ইকুয়াল টু 2x, তাহলে 2x ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমার 1200। তাহলে x এর মান কত? x এর মান হয়ে যাবে 600। x এর মান হচ্ছে 600। তো প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে 5% সরল সুদে আপনি কত টাকা বিনিয়োগ করছেন। আমরা ধরে নিয়েছিলাম x টাকা, x এর মান বেড়ে গেছে। তাহলে লেখেন যে অতএব 5% সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল 600 টাকা। 600 টাকা, এটাই উত্তর।
পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4-এ কি বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট আসলের ওপর 12% হারে 2.5 বছরের প্রাপ্ত সুদ একই আসলের ওপর 10% হারে 3.5 বছরের সুদের চেয়ে 40 টাকা কম হলে আসলের পরিমাণ কত? মানে এখানে মূলধনটা কত এটা আমার বের করতে হবে, এটা দেওয়া নাই। তো বলতেছে যে ওই একই মূলধনের উপরে 12% হারে 2.5 বছরে যত টাকা সুদ পাওয়া যাবে, ওই একই মূলধন যদি আমি 10% হারে 3.5 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে আমার কি হবে? প্রথমটা দ্বিতীয়টার চেয়ে কি হবে? 40 টাকা কম হবে। অর্থাৎ আমি যদি এখানে এক্স টাকা 12% হারে 2.5 বছরের জন্য বিনিয়োগ করি, তাহলে যেই টাকাটা পাবো সেটা এই এক্স টাকা 10% হারে 3.5 বছরে বিনিয়োগ করলে যা হবে তার চেয়ে 40 টাকা কম হবে। তো জিজ্ঞাসা করছে যে আসলের পরিমাণ কত, এটা বের করো। খুবই ইজি জিনিস, খেয়াল করেন। ধরি আসল কত? এক্স টাকা। শর্ত মতে এই যে এক্স টাকাটা 10% হার 3.5 বছরের জন্য বিনিয়োগ করলে যেই টাকাটা পাওয়া যাবে সেই টাকা, এবং এই এক্স টাকাটা 12% হারে 2.5 বছরের জন্য বিনিয়োগ করলে এখান থেকে যেই সুদ পাওয়া যাবে, এই দুইটা সুদের পার্থক্য কত হবে? এই যে প্রশ্নে বলে দিছে যে 40 টাকা হবে। এই দুই অংশ থেকে প্রাপ্ত সুদের পার্থক্য কত? 40। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে কারণ প্রশ্ন আমাদের ভাষায়। তাহলে এই যে 3.5-এর সাথে 10 গুণ করলে 35 হয়ে যাবে। তাহলে হচ্ছে 35x ডিভাইডেড হচ্ছে 100 মাইনাস এখানে হচ্ছে 12 24, তাই না? তাহলে এখানে একটা শূন্য বাড়ায় দিলে 25 40 4 3 4 10, তার মানে হচ্ছে 3x/10 হয়ে যাবে। 3x/10 হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি তো নিজের মতো করে করলাম, আপনারা আপনাদের মতো করে হিসাব করে নিন। এখানে আমি যেটা করছি যে এই যে x ইন্টু এই যে 12% আর এই যে আড়াই, এই আড়াইয়ের দশমিক তুলে দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসছি। 25 এটার ভিতরে গেছে 40 বার, 4 দিয়ে এই যে 3 দিয়ে 4 12-এর মধ্যে গেছে 3 বার, 4 40-এর মধ্যে গেছে 10 বার। 3 আর x গুণ করলে 3x, আর এই নিচে কত? 10। ঠিক আছে, তো নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নেবেন। এই সমান সমান কত? এই যে 40। তো 10 আর 100 লসাগু কত হবে? 10 আর 100 লসাগু 100। তাহলে এখানে হচ্ছে 100, 35x মাইনাস 30x ইজ ইকুয়াল 40। 35 থেকে 30 বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 40 ইন্টু 100। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 5 40-এর মধ্যে 8 বার, 8-এর সাথে 100 গুণ করলে এই যে 800। প্রশ্নে চাইছে কি আসলের পরিমাণ কত, আসল কত টাকা। আমরা ধরছিলাম x টাকা, তাহলে লেখেন যে অতএব আসলের পরিমাণ 800 টাকা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন হালকা একটু ঘুরাই দিছে আগের গুলার থেকে, যে জনাব বশির ন্যাশনাল ব্যাংকে বার্ষিক 5% হারে 2400 টাকা বিনিয়োগ করেন। এর সাথে
আরো কত টাকা বার্ষিক 8% হারে বিনিয়োগ করলে তার সর্বমোট বিনিয়োগের ওপর বার্ষিক সুদের হার 6% হবে? কথা বুঝেন, এখানে 5% হারে সে 2400 টাকা বিনিয়োগ তো করছেই, আমাদেরকে আবার জিজ্ঞাসা করছে যে এই 2400 টাকার সাথে আরো কত টাকা সে 8% হারে বিনিয়োগ করলে মোট বিনিয়োগের ওপরে সুদের পরিমাণ কত হবে? 6% হবে। তো 5% হারে 2400 টাকা বিনিয়োগ করছে, আর 8% হারে কত টাকা বিনিয়োগ করছে এটা আমরা জানি না, তো এটা আগে ধরে নিতে হবে। তো আমরা যদি ধরে নেই, যে ধরি 8% হারে বিনিয়োগ করেছিল এক্স টাকা, 8% হারে বিনিয়োগ করছে কত? এক্স টাকা। এটাই ধরে নেওয়ার দরকার ছিল, এটা আমরা ধরে নিছি। এখন আসেন প্রশ্ন মতে বা শর্ত মতে, যেটাই লেখেন, শর্ত মতে প্রশ্ন বলতেছে যে 2400 টাকা বিনিয়োগ করছে 5% হারে, তাহলে আমরা লিখতে পারি যে এই যে 2400 এর 5%, এই 2400-র সাথে আবার সে কত টাকা বিনিয়োগ করছে? এক্স টাকা। তাহলে এই যে এক্স টাকা কয় পার্সেন্ট হারে? এই যে এক্স এর 8% হারে বিনিয়োগ করছে। তাহলে টোটাল বিনিয়োগ কত হইল? টোটাল ইনভেস্টমেন্ট এখানে কত? প্রথমে করছে 2400 টাকা, তারপরে এই 2400-র সাথে আবার এক্স টাকা বিনিয়োগ করছে। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট 2400 প্লাস এক্স না? আপনি বলবেন যে হ্যাঁ। তাহলে এই যে বলতেছে যে তার সর্বমোট বিনিয়োগের উপরে বার্ষিক সুদের হার 6% হবে, তো তার সর্বমোট বিনিয়োগ কত? এই যে আমরা লিখছি 2400 প্লাস হচ্ছে এক্স, এই সর্বমোট বিনিয়োগ হচ্ছে এইটার উপরে সে সুদ পাবে কত? 6%। তাহলে এর 6%। বোঝা গেছে? এইটাই হচ্ছে আমার ইকুয়েশন। এখন জাস্ট ক্যালকুলেশনটা করে দেন। এর মানে হচ্ছে গুণন, তাহলে এই যে 2400 গুণন 5/100 প্লাস 8x ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 2400 প্লাস এক্স, 2400 প্লাস এক্স এর 6%, এই যে লিখলাম 6%। 20 কেটে দেন, 5×24 কত হয়ে যাবে? 120। 120 প্লাস 4 দিয়ে ভাগ করে দিলে উপরে থাকে হচ্ছে 2x, 4 দিয়ে ভাগ করে দিলে নিচে থাকে হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 2 8-এর ভিতরে 3 বার, 2 8-এর ভিতরে যাবে 50 বার, 3 দিয়ে 2400-কে গুণ করে দিলে 3 24-এ 7200 প্লাস হচ্ছে 3x, আর নিচে থাকে কত? 2 দিয়ে করছে তো, তার মানে 2 3, তার মানে নিচে থাকতেছে 50। এই যে লিখলাম আমি 50। ঠিক আছে, আপনি এক্স এর গুলোকে এক পাশে পার করে নিতে পারেন, অথবা এখানে যা আছে তাই ক্যালকুলেশন করে দিই। দেখেন এখানে যদি আপনি 25 লসাগু করেন, তাহলে 25 12-তে 300, 25 12-তে 300, 25 2 50, তার মানে 25 300, আর একটা শূন্য আছে এক্সট্রা, তার মানে 3000। 3000 প্লাস এখানে হচ্ছে 2x ইজ ইকুয়াল, এখানে যা আছে তাই লিখবো 50, 7200 প্লাস হচ্ছে 3x। 25 দিয়ে 50-কে ভাগ করলে 2 পাওয়া যাবে, 2 দিয়ে 3000-কে গুণ করে দিলে এই যে 6000 প্লাস 2 2 4x ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে 7200 প্লাস হচ্ছে 3x। তাহলে এই যে 4x থেকে 3x বাদ দিলাম, আর এখানে এই যে 7200 থেকে 6000-কে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে x এর ভ্যালু কত পাওয়া যায়? এই যে 1200 টাকা পাওয়া যায়। প্রশ্ন আমাকে কি জিজ্ঞাসা করছে? প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছিল যে 8% হারে আমি কত বিনিয়োগ করি, তুমি সেটা দেখাও। আমরা ধরছিলাম এক্স টাকা, এক্স এর মান বের হয়ে গেছে 1200। তাহলে লেখেন যে অতএব 8% হারে বিনিয়োগ করা হয়েছিল 1200 টাকা। 1200 উত্তর।
পরেরটাতে চলে যান। দেখেন 6 কি বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা 4 বছরের জন্য সরল সুদে ধার নেওয়া হয়েছিল। প্রথম 2 বছরের জন্য সুদের হার 5% এবং তৃতীয় ও চতুর্থ বছরের জন্য সুদের হার 4%। 4 বছর পর ওই আসল সুদে আসলে 1416 টাকা হলে কত টাকা ধার নেওয়া হয়েছিল? এখানে এই 1416 টাকা হচ্ছে সুদে আসলে, অর্থাৎ 1416-র মধ্যে আসল টাকাও আছে, সুদও আছে। এখন খেয়াল করেন, আমরা গত ক্লাসে বলছিলাম এই কথাটা যে এই সুদ আসলকে আমরা বলি হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? এই অ্যামাউন্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট। অর্থাৎ প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টকে যদি আমরা যোগ করে দিতে পারি তাইলে আমরা এখানে অ্যামাউন্ট পেয়ে যাব। বুঝতে পারছেন? এখানে তাহলে যখন আমি এই 1416-কে সমান করতে যাব তখন কি করা লাগবে? আসল লাগবে, সাথে সাথে আবার সুদও লাগবে। আসল আর সুদ যোগ করে দিলে আমি 1416 পাবো। এখন কথা হচ্ছে ভাই, এখানে আসলের পরিমাণ দেওয়া নাই, অর্থাৎ আপনার যে মূলধনটা, এই মূলধনের পরিমাণ এখানে নাই। তার মানে ওইটা আগে ধরে নেওয়া লাগবে। মূলধন মানে হচ্ছে এই যে বলেনি যে ধার নেওয়া হয়েছিল, ধার নেওয়া যেই টাকাটা ধার নিছে ওইটাই হইতেছে আপনার মূলধন, ঠিক আছে? তো আমরা ওইটাই ধরি যে ধার নেওয়া হয়েছিল, এই নেওয়া আর নেয়ার মধ্যে পার্থক্য যে কি আমি জানি না, যে বানান ভুল হইলে এটা আপনারা নিজ দায়িত্বে ঠিক করে নিয়েন, ঠিক আছে? ধার নেওয়া হয়েছিল, আমার মনে হচ্ছে এটাই ঠিক, তাই আমি এটাই লিখলাম। নিজ দায়িত্বে বানান ঠিক করে নিলাম। ধার নেওয়া হয়েছিল কত টাকা? ধরে নিলাম X টাকা। বোঝা গেছে? এখন এই X টাকা 4 বছর আমি সুদের উপরে খাটাবো, খাটানোর পরে আমি সুদ পাবো। তো বলতেছে যে ভাই প্রথম 2 বছর এই X টাকাকে যখন আমি প্রথম 2 বছরের জন্য সুদে লাগাবো তখন আমার সুদের হার হবে কত? 5%। আবার এই X টাকাকেই আমি পরবর্তী 2 বছর, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পরবর্তী 2 বছরের জন্য যখন লাগাবো তখন আমার সুদের হার কত হবে? 4% হবে। তার মানে প্রথম 2 বছরের সুদের হার 5%, পরের 2 বছরের সুদের হার 4%। সুদের হার কিন্তু ভুল করা যাবে না। তাহলে এখন আমরা লিখতে পারি যে শর্ত মতে এই 1416-কে যেহেতু আমরা ইকুয়েট করব, অর্থাৎ সুদাসলকে যেহেতু আমরা ইকুয়েট করব, তার মানে আমার প্রিন্সিপাল লাগবে আর ইন্টারেস্ট লাগবে। প্রিন্সিপাল কত? এই যে X টাকা, তাহলে X প্লাস, এইবার আসেন ইন্টারেস্ট গুলো যোগ করে দিব। ইন্টারেস্ট কত? এই যে X টাকার ওপরে প্রথমে 2 বছরের সুদের হার হচ্ছে এই যে 5%, কয় বছর? 2 বছর। এই যে এইটা একটা সুদ, প্লাস আবার এই যে X টাকার ওপরে পরবর্তী 2 বছরের সুদের হার হচ্ছে আমার 4%, এই যে 4% সময় হচ্ছে 2 বছর। তাহলে এই যে প্রিন্সিপাল আর এই যে ইন্টারেস্ট সমান সমান কত হবে? এই যে প্রশ্ন বলে দিছে 1416 টাকা। 1416 লিখে ফেলাম। এখন আপনি ক্যালকুলেশন লাগান। X প্লাস 5 দুগুণ 10, 10 দিয়ে 100-কে ভাগ করলে 10 হবে, তার মানে হচ্ছে X/10 প্লাস 4 দিয়ে 100-কে ভাগ করলে নিচে 25, উপরে হচ্ছে 2X, তাহলে হচ্ছে 2X ডিভাইডেড হচ্ছে 25 ইজ ইকুয়াল কত? এই যে 1416। এখন আসেন লসাগু করেন। 10 আর 25-এর লসাগু হবে 50, তাহলে এখানে 50X প্লাস 5X প্লাস 2 দুগুণ 4X ইজ ইকুয়াল হচ্ছে 1416। 50 5 55, 55 4 হচ্ছে 59, তাহলে 59X ইজ ইকুয়াল টু 1416 গুণন হচ্ছে এই যে 50, এটার মধ্যে কতবার যাবে? 59 দুগুণ হচ্ছে আপনার 109 দুগুণ 18, 118। তাহলে 141 থেকে যদি আমরা 118-কে বাদ দেই তাহলে পাবো 23 আর 6 236
4×5 = 200, 4×9 = 36, 24 বার যাবে। তার মানে 59, এটার ভিতরে যাবে 24 বার, 24-এর সাথে 50 গুণ করে দিলে আমরা পেয়ে যাব 24×50 হচ্ছে 1200। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞাসা করছিল যে কত টাকা ধার নিয়েছিল বের করেন। আমরা ধরছি ধার নিছে x টাকা, তাহলে x এর পরিমাণ কত। অতএব ধার নেওয়া হয়েছিল 1200 টাকা। এটাই উত্তর। আসলে এই ইলেকট্রিসিটির প্রবলেমটা এখন এমনিতেই তো গরমের দিন বেশি হয় আমাদের দেশে। যুদ্ধ যদি আরো এক মাস চলে, আরো যদি 1.5 মাস চলে, বা আরো যদি দীর্ঘায়িত হয়, মানে এই কথা চিন্তাই করতে চাচ্ছি না যে তখন অবস্থাটা কি হবে। শুধুমাত্র গুটি কত মানুষের জন্য, মানে পুরো বিশ্বের মানুষের কষ্ট। এবং এখানে সবচেয়ে বেশি ঝামেলায় পড়বো হচ্ছে আমরা, মানে আমাদের মতো যারা গরিব রাষ্ট্র, তারা সবচেয়ে বেশি ঝামেলায় পড়বো। সরকার হয়তো ইনিশিয়াল যেই ঝামেলাগুলো হচ্ছে এটা করতে পারতেছে, ট্যাকেল দিতে পারতেছে, বাট এটা যতদিন দিলেই তো হবে, সরকার এই জিনিসগুলো পারবে না ট্যাকেল দিতে। কারণ আমাদের রাষ্ট্রের এত টাকা নাই যে আমরা এত চড়া মূল্যে জ্বালানি কিনবো বা সব ইয়েগুলো করব। ঠিক আছে, দোয়া করেন যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। যদি ঠিকঠাক না হয় তাহলে সামনে ঝামেলা আছে। হ্যাঁ, করতে পারেন, 100 ধরে করতে পারেন। যে ম্যাথগুলো 100 ধরে করা যাবে, বা আপনি দেখতেছেন যে এটা 100 ধরে আমি পারবো, সেটা 100 ধরে করতে পারেন। ধরার সময় যে কোনো কিছু আপনি ধরে নিতে পারেন, সেটা কোনো ভেরিয়েবল হইতে পারে, সেটা কোনো সংখ্যা হইতে পারে, যে কোনো কিছু ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন 7 দেখেন, 7-এ কি বলা হচ্ছে যে জনাব আবরার কিছু পরিমাণ টাকা 6% সরল সুদে প্রথম 2 বছরের জন্য, 9% সরল সুদে পরবর্তী 3 বছরের জন্য এবং 14% সরল সুদে 5 বছরের থেকে অতিরিক্ত সময়ের জন্য ঋণ নিলেন। তিনি যদি 9 বছর পর মোট 11,400 টাকা সুদ প্রদান করেন, তবে তার ঋণের পরিমাণ কত? কথা বুঝছেন? এখানে টোটাল ধার নিছেন কত বছরের জন্য সেটা উল্লেখ করাই আছে, যে 9 বছর, যে তিনি যদি 9 বছর পর মোট 11,400 টাকা সুদ প্রদান করেন, তার মানে তিনি ধার নিছে 9 বছরের জন্য। এই 9 বছরকে আবার ভাগ করছে কিভাবে, যে প্রথম 2 বছরের জন্য সুদের হার 6%, তাহলে প্রথম 2 বছর গেল, তারপরে আবার পরবর্তী 3 বছরের জন্য সুদের হার হচ্ছে 9%, তাহলে পরবর্তী আরো 3 বছর গেল, তাহলে 2 আর 3-এ কত বছর চলে গেল? 5 বছর চলে গেল। তাহলে আমি টাকাটা ধার নিছি 9 বছরের জন্য, 9 বছরের মধ্যে 5 বছর অতিবাহিত হয়েছে, বাকি আছে কত বছর? এই যে এখনো 4 বছর বাকি আছে, এই 4 বছরে সুদের হার কত হবে? এই যে বলতেছে যে 14%, অর্থাৎ এই যে 14% সরল সুদে 5 বছরের থেকে অতিরিক্ত সময়ের জন্য। 5 বছরের থেকে অতিরিক্ত সময় মানে হচ্ছে 5 বছরের পরে যতদিন যাবে সেইখানে সুদের হার হবে 14%। তো 5 বছরের পরে এখনো আমি ঋণটা টানছি কত বছর? 4 বছর। তার মানে শেষের 4 বছরে সুদের হার হবে আমার এই 14%। বোঝা গেছে? তাহলে এখানেও আমাকে জিজ্ঞাসা করছে যে ঋণের পরিমাণটা কত। ঋণের পরিমাণ মানে হচ্ছে আসল টাকাটা কত হবে। তাহলে আমরা যেহেতু জানি না, ওইটা ধরে নিতে হবে, যে ধরি
ঋণের পরিমাণ এক্স টাকা, ঋণের পরিমাণ হচ্ছে এক্স টাকা। এখন আসেন শর্ত মতে। শর্ত মতে এই এক্স টাকাটা প্রথম 2 বছরের জন্য 6% সরল সুদ। তাহলে এই যে এক্স টাকা, সুদের হার হচ্ছে 6%, সময় হচ্ছে 2 বছর, প্লাস আবার এই এক্স টাকাটা 9% সরল সুদ। 9% সরল সুদে কত বছর? 3 বছর। এই যে 3 যোগ আবার এই এক্স টাকাটা 14% হার সরল সুদে, 14% হার সরল সুদে কয় বছর? এই যে আমরা বের করে রাখছি 4 বছর। তাহলে এই যে 3টা অংশ থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে? এই যে প্রশ্নে বলে দিছে 11,400 টাকা, 11,400। এইটা ইকুয়েশন। এখন আসেন জাস্ট সমাধান করে ফেলেন। 2 এটার ভিতরে যাবে 50 বার, 2 উপরে যাবে 3 বার, নিচে 25, তাহলে 3x/25, 3x/25 প্লাস এখানে যাওয়ার কোনো চান্স নেই, 3 নং 27, 27x ডিভাইডেড 100 প্লাস 4 এখানে 25 বার যাবে, উপরে 14, তাহলে 14x ডিভাইডেড হচ্ছে 25 ইজ ইকুয়াল হচ্ছে 11,400 টাকা। 25 আর 100 লসাগু 100ই, 4 3 4 হচ্ছে 12x প্লাস 27x প্লাস 4 14 56x ইজ ইকুয়াল টু 11,400। 50 70 80 82 89 6 95, তাহলে এই যে 95x ইজ ইকুয়াল টু 11,400 গুণন হচ্ছে 100। দেখেন 19 দিয়ে ভাগ করে দিলে 5 19 95, 19 দিয়ে ভাগ করে দিলে এখানে যাবে 600 গুণন হচ্ছে 100। 5 এই 100-র ভিতরে যাবে 20 বার, 20-এর সাথে 600 গুণ করে দিলে এক্স এর মান আমরা পেয়ে যাব হচ্ছে 1200 টাকা। তো আমাকে তো এটাই জিজ্ঞাসা করছে যে ঋণের পরিমাণ কত, সেটা বের করেন, সেটা বের করেন। এখানে 11,400 না, তাহলে 19 6 600, তাহলে 20 আর একটা শূন্য হবে, 6 2 12, 2 আর ওখানে একটা শূন্য ছিল, 12,000। তাহলে ঋণের পরিমাণ হচ্ছে আমার 12,000 টাকা। অতএব ঋণের পরিমাণ 12,000 টাকা। পরেরটাতে চলে যান। দেখেন সর্বোচ্চ যদি প্রশ্ন পেঁচানোর চেষ্টা করে বাংলা ভার্সনে, সর্বোচ্চ যদি প্রশ্ন পেঁচানোর চেষ্টা করে এই টাইপের প্রশ্ন দিবে, মানে যেগুলো থেকে আপনি 2টা সমীকরণ বের করে তারপরে আপনাকে সমাধান করতে হবে। এর চেয়ে বেশি কঠিন কিছু এই অধ্যায় থেকে দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সবগুলা ম্যাথই সহজ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এইগুলো সব ম্যাথই সহজ। জাস্ট আপনাকে বেসিক যে ফর্মুলাগুলো, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এবং এগুলোর অ্যাপ্লিকেশনটা ভালোভাবে শিখে রাখতে হবে এবং প্রশ্নে সেই অ্যাপ্লিকেশনগুলো দেখাইতে হবে। মানে প্রত্যেকটা আগের যে গত ক্লাসে যে ম্যাথগুলো করছি, আজকে যে ম্যাথগুলো করতেছি, প্রত্যেকটা ম্যাথেই কিন্তু ফর্মুলার ইউজ আছে। সো ফর্মুলা শুধু জানলে হবে না, এগুলো মানে অ্যাপ্লাইটা করতে হবে। অনেকে এটার অ্যাপ্লিকেশন বোঝে না দেখেই ওই যে কঠিন লাগে, সমীকরণ সাজাতে ঝামেলা হয়। আসলে সমীকরণ সাজানোটা সবচেয়ে ইজি এই অধ্যায়গুলোতে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। দেখেন
8-এ কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি যদি 4,000 টাকা X% সুদে এবং 5,000 টাকা Y% সুদে বিনিয়োগ করে, তাহলে তিনি উভয় বিনিয়োগ থেকে বছর শেষে 320 টাকা সুদ পাবেন। আবার যদি তিনি 5,000 টাকা X% সুদে এবং 4,000 টাকা Y% সুদে বিনিয়োগ করেন, তাহলে বছর শেষে 310 টাকা সুদ পাবেন। জিজ্ঞাসা করছে যে তাহলে X আর Y এর মান কত, এটা বের করে দেন। দুইটা শর্ত জাস্ট উল্টায় দিছে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথম শর্ত মতে এই 4,000 টাকার উপরে X% হারে সুদ, তাহলে আমরা লিখতে পারি যে 4,000 এর X% প্লাস 5,000 এর Y%, 5,000 এর Y%, 4,000 এর X% আর 5,000 এর Y% থেকে প্রাপ্ত সুদের পরিমাণ কত হবে? এই যে বলা হচ্ছে যে 320 টাকা হবে। এই যে লিখলাম 320, এইটা একটু সমাধান করতে হবে। 4,000 এই যে X% প্লাস 5,000 Y% ইজ ইকুয়াল 320। 2 কেটে দিলে এখানে থাকে হচ্ছে আপনার 40X প্লাস 2 কেটে দিলে এখানে থাকে হচ্ছে আপনার 50Y ইজ ইকুয়াল কত? 320। আপনারা চাইলে এটাকে ছোট করতে পারেন অথবা অ্যাজ ইট ইজ রাখতে পারেন। এখানে 40, 50 আর 320 আছে, চাইলে আপনারা এইটা এইভাবে রেখে দিতে পারেন, অথবা যদি চিন্তা করেন যে এর থেকেও ছোট করব, তাইলে 10 দিয়ে ভাগ করে দিতে পারেন। 10 দিয়ে ভাগ করে দিলে এখানে এটা হয়ে যাবে 4X, এটা হয়ে যাবে 5Y, আর এটা হয়ে যাবে হচ্ছে আপনার 32। ঠিক আছে, এইটাকে আপনি এই যে 1 নম্বর সমীকরণ মানতে পারেন। হয় আপনি এটাকে ছোট করে দিবেন, আর যদি এখানে এসে শেষ করতে চান তাহলে এখানে আপনি 1 নম্বর সমীকরণ লিখবেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কোথায় ছোট করবে বা কোথায় বড় রাখবে। ঠিক আছে, এরপর আসেন 2 নাম্বার একটা শর্ত আছে, যে দ্বিতীয় শর্ত মতে এবার বলতেছে যে 5,000 এর X% আর 4,000 এর Y%। তাহলে আমরা লিখি যে 5,000 এর X% এর সাথে যদি আমরা 4,000 এর Y%কে যোগ করে দেই, তাহলে সুদ কত পাওয়া যাবে? 310। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করেন। 5,000 এর X% প্লাস 4,000 এর Y% ইজ ইকুয়াল টু 310। 2 কাটেন, তাহলে এখানে হচ্ছে 50X প্লাস হচ্ছে 40Y ইজ ইকুয়াল টু 310। সেম ভাবে হয় আপনি এখানেই থেমে যাবেন, অথবা এদেরকে ছোট করে দিবেন। 10 দিয়ে ভাগ করে দিলে এখানে হবে 5X প্লাস 4Y ইজ ইকুয়াল টু 31। এটা হচ্ছে আপনার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি এইটারে যদি 5 দিয়ে করি তাহলে 20, এইটারে 4 দিয়ে করলে এটা 20 ক্যান্সেল আউট হয়ে যাবে, 160, 4 31 124। হ্যাঁ, তাহলে এখন আমরা করতে পারি যে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে দিব, আর 2 নম্বর সমীকরণকে গুণ করবো 4 দিয়ে, করে 1 থেকে 2 বিয়োগ করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে 5 দিয়ে করলে 4 5 20, এটাকে 4 দিয়ে করলে 4 5 20, 20 কেটে যাবে, 160, 4 31 124। হ্যাঁ, বিয়োগ করা যাবে। তাহলে দেখেন, এখন আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণকে পাঁচ দ্বারা এবং 2 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে 1
1 নম্বর সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে 4 5 20x প্লাস 5 5 25y মাইনাস এটাকে 4 দিয়ে গুণ করলে 4 5 20x প্লাস 4 4 16y, 5 দিয়ে 32 কে গুণ করলে 160 মাইনাস 4 31 124, ঠিক আছে। 20x প্লাস 25y মাইনাস 20x মাইনাস 16y, এইদিকে 6 ওইদিকে 30, তার মানে হচ্ছে 36, 20 20 কেটে যাবে, 25 থেকে 16 বাদ দিলে থাকবে হচ্ছে 9y, 9y ইজ ইকুয়াল টু 36, তাহলে y ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল 4। আমাকে জিজ্ঞাসা করছে যে x আর y এর মান বের করতে, তো y এর মান বের করছি, এখন x এর মান বের করব। যে 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে 1 নম্বর সমীকরণ কত ছিল, 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 32, হচ্ছে 4x প্লাস 5 ইন্টু 4 ইজ ইকুয়াল 32, তো 4x ইজ ইকুয়াল টু 32 মাইনাস 20, 4x প্লাস 5y, তাহলে দেখেন, তাহলে 4x ইজ ইকুয়াল হচ্ছে 12, সো x ইজ ইকুয়াল কত, 3, ঠিক আছে। এখন আপনি লেখেন যে অতএব নির্ণেয় মান x সমান 3 এবং y সমান 4, ঠিক আছে। 3 আর 4 হচ্ছে x আর y এর মান। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন এইটা চাইলে এই 9 নম্বর বিষয়গুলো হচ্ছে যে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে ভাবতেছেন। এই 9 নম্বর ম্যাথটা আপনি 2টা শর্তে ভাগ করে 2টা সমীকরণ তৈরি করে আপনি করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে কোনো মানে 2টা সমীকরণ বা 2টা শর্ত আমি প্রয়োগই করব না, জাস্ট লজিক্যালি আমি এটা সলভ করতে পারবো, সেটাও আপনি করতে পারবেন। মূল কথা পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপর, যে প্রশ্ন পড়ার পরে আপনি কিভাবে ভাবতেছেন। আপনি যেভাবে ভাববেন সমাধান ঠিক সেম ওই রকমই হবে, ঠিক আছে। সো যত আপনি স্মার্টলি ভাবতে পারবেন আপনার পরিশ্রম তত কমে যাবে বা ভুল হওয়ার সম্ভাবনা তত কমবে। এবং স্মার্টলি ভাবা মানে এই না যে এখানে অনেক কিছু চিন্তা আনতে হবে, আপনি সহজ সরল চিন্তা করবেন। যাদের অনেক বেশি প্রশ্ন করার অভ্যাস আছে না, প্রশ্ন করা অভ্যাস ভালো, প্রশ্ন করা যায়, কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন একটা সহজ জিনিসকে বারবার পেঁচাবেন তখন আসলে খুব ঝামেলা, ঠিক আছে। সহজ জিনিসকে পেঁচানো যাবে না, এখানে প্রশ্নে সহজভাবে যা বলছে আমি শুধু সেটা ফলো করে যাব। দেখেন আগের বিষয়টা বোঝেন। এখানে বলা হচ্ছে যে মিস্টার সজল 6% ও 7% সরল সুদে 2টা ভিন্ন ভিন্ন অংশে বিনিয়োগ করে 2 বছর শেষে মোট 354 টাকা সুদ পায়। যদি প্রথম বিনিয়োগের 1/4 এবং দ্বিতীয় বিনিয়োগের 1/5 সমান হয় তাহলে 2 বিনিয়োগের সমষ্টি কত? 2 বিনিয়োগের সমষ্টি কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে
প্রথম অংশে আমি কত বিনিয়োগ করছি, দ্বিতীয় অংশেই বা আমি কত বিনিয়োগ করছি, এই দুইটা জিনিসই আমার অজানা। কিন্তু প্রশ্নের দ্বিতীয় বাক্যে আমাকে কি বলে দিছে, একটা হিন্টস দিয়ে দিছে যে প্রথম অংশে বিনিয়োগ কত হইতে পারে, দ্বিতীয় অংশে বিনিয়োগ কত হইতে পারে। এখান থেকে আমরা একটা অনুপাত বের করতে পারি। কিরকম, আপনি এখানে বলতে পারেন যে ভাইয়া এখানে প্রথম অংশের বিনিয়োগের 1/4 প্রথম অংশের বিনিয়োগ কত সেটাই তো জানি না, তার আবার 1/4। সো আপনি জানেন না, ভালো কথা। সো এই যে প্রথম অংশের বিনিয়োগ, এটা ফার্স্ট ধরলাম, এইটার 1/4 সমান সমান দ্বিতীয় অংশের বিনিয়োগের কত সমান, 1/5 সমান। এই যে 1/5 সমান, তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বিষয়টা হ্যান্ডেল করতে পারি না যে ভাই এই যে ফার্স্ট ডিভাইডেড 4 ইজ ইকুয়াল টু সেকেন্ড ডিভাইডেড 5। তাহলে এই যে 5-এর সাথে ফার্স্ট গুণ করলে এখানে হয়ে যাবে কত, 5 ফার্স্ট ইজ ইকুয়াল টু 4-এর সাথে সেকেন্ড গুণ করলে কত হয়ে যাবে, 4 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই যে প্রথম অংশ আর দ্বিতীয় অংশের বিনিয়োগের অনুপাত কত হবে, 4:5 হবে না, 4:5 হবে। তো এখন আপনি খুব ইজিলি ধরতে পারতেছেন যে ভাই প্রথম অংশের বিনিয়োগ যেটা হবে সেটা 4, দ্বিতীয় অংশের বিনিয়োগ হবে 5। তারপর আপনি আলাদা করে ধরে নেন যে ভাই প্রথম অংশের বিনিয়োগ হচ্ছে 4x, দ্বিতীয় অংশের বিনিয়োগ হচ্ছে 5x, আর যেহেতু আমার কাছে চাইছে সমষ্টি কত, তার মানে আমাকে বের করতে হবে যে এই যে 4x প্লাস 5x ইজ ইকুয়াল 9x এর মান কত, 9x এর মান কত, তাই না? এখন আপনি যদি বিষয়টাকে এইভাবে হ্যান্ডেল করেন যে আগে আমি প্রথম অংশের বিনিয়োগ এবং দ্বিতীয় অংশের বিনিয়োগের অনুপাতটা বের করে নিব, প্রথম অংশের বিনিয়োগ আর দ্বিতীয় অংশের বিনিয়োগের অনুপাত বের করে নিব, এবং এই অনুপাত বের করাটা খুব ইজি একটা কাজ এই প্রশ্নের, কারণ প্রশ্নে আমাকে বলেই দিছে, প্রশ্নে যা যা বলছে আমি তাই তাই লিখছি, লিখলে আমার অনুপাত বের হয়ে গেছে। তো আমি যখন অনুপাত বের করতে পারছি তখন আমি ধরেই নিতে পারবো যে ভাই প্রথম অংশের বিনিয়োগকে ধরে নিব 4x, দ্বিতীয় অংশেরটাকে 5x, তারপরে যোগ করে দিয়ে সমষ্টি বের করবো 9x। আর মাঝখানে যা কথা বলছে যে প্রথম অংশে এত পার্সেন্ট, দ্বিতীয় অংশে এত পার্সেন্ট সুদে এত বছরের বিনিয়োগ হবে, এত টাকা সুদ পাওয়া যাবে, সেটা আমি মানবো। কিন্তু এখানে আমার মেইন কনসার্নটা হচ্ছে প্রথম অংশে আমি কত টাকা বিনিয়োগ করছি এবং দ্বিতীয় অংশে আমি কত টাকা বিনিয়োগ করছি। আপনি যদি এটাকে এইভাবে হ্যান্ডেল না করেন তাহলে বিষয়টা জটিল হয়ে যাবে। দুইটা সমীকরণে দাঁড় করাইতে হবে বিষয়টাকে, ঠিক আছে? সো আমি 2 সমীকরণে দাঁড় করাবো না, এখানে আমার যেহেতু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কোনটা কত হবে, সো আমি জাস্ট এইটা ফলো করলেই আমার উত্তরটা খুব দ্রুত বের হবে, ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে। দেখেন এই বিষয়টাকেই বাংলায় খুব সুন্দর করে সাজায় গোছায় লিখে সমাধান করে দিব। দেখেন দেখেন তাহলে আমরা লিখতে পারি, যেহেতু ওই বিষয়টা এখানে দিয়েই রাখছে, সো আমরা লিখতে পারি এইভাবে যে দেয়া আছে প্রথম বিনিয়োগের 1/4 সমান দ্বিতীয় বিনিয়োগের 1/5। এই ধরে নিন, হ্যাঁ, দ্বিতীয় বিনিয়োগের 1/5। এটা ওরা বলেই দিছে, আমি জাস্ট লিখলাম। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে প্রথম বিনিয়োগ, এই যে এর মানে হচ্ছে গুণন, প্রথম বিনিয়োগ এর 1/4 সমান সমান এই যে দ্বিতীয় বিনিয়োগ এর মানে হচ্ছে গুণন তার 1/5 সমান। এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি
আপনি চাইলে ভেঙে ভেঙে দেখাইতে পারেন অথবা ডিরেক্ট দেখাইতে পারেন যে অতএব বা এরকম বা প্রথম বিনিয়োগ অনুপাত দ্বিতীয় বিনিয়োগ কত হবে? এই যে 4:5 হবে। তাহলে প্রথম বিনিয়োগ এবং দ্বিতীয় বিনিয়োগের অনুপাত আমরা পেয়ে গেছি। এখন আপনি ধরে নেন যে ধরি প্রথম বিনিয়োগের পরিমাণ 4A, দ্বিতীয় বিনিয়োগের পরিমাণ ধরলাম হচ্ছে 5A। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন এই যে প্রশ্নে কি বলতেছে যে 6% ও 7% সরল সুদে দুইটি ভিন্ন ভিন্ন অংশে বিনিয়োগ করে 2 বছর শেষে মোট 354 টাকা সুদ পাওয়া যায়। 6% 7% রেটে 2 বছরে বিনিয়োগ করলে 354 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এখন লেখেন যে শর্ত মতে এই যে 4A টাকা, এই 4A টাকাকে 6% হারে 2 বছর বিনিয়োগ করব, প্লাস এই যে 5A টাকা এইটাকে 7% হারে 2 বছর বিনিয়োগ করব। তাহলে এই দুইটা অংশ থেকে প্রাপ্ত টোটাল সুদ কত হবে? ওই যে দেখেন প্রশ্নে বলতেছিল যে 354 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এই যে দুইটা সুদের পরিমাণ কত হবে? 354। এখন আপনি ক্যালকুলেশন লাগান। 6 × 12, তাহলে উপরে 3 নিচে 25। আচ্ছা, এইভাবে করা যায়। 4 এখানে এটার মধ্যে দিলে 25 বার যাবে, 6 × 12, তাহলে উপরে 12A ডিভাইডেড হচ্ছে 25 প্লাস হচ্ছে 5 2 × 10, 10 10 100, তাহলে হচ্ছে 7A/10 ইজ ইকুয়াল 354। 10 আর 25-এর লসাগু হচ্ছে 50। তাহলে এখানে এই যে লসাগু 50, 25 2 × 50, 12 2 × 24A প্লাস 5 10 50, 5 7 35A ইজ ইকুয়াল 354। তাহলে 35 4 39 20 59, 59A ইজ ইকুয়াল টু 354 ইন্টু হচ্ছে 50। 59 এটার ভিতরে যাবে 6 বার, 6-এর সাথে 50 গুণ করে দিলে আমরা পেয়ে যাব 300। তাহলে এ সমান সমান কত? 300। আমাকে জিজ্ঞাসা করছে কি যে 2 বিনিয়োগের সমষ্টি কত? তাহলে আপনি লেখেন যে অতএব দুইটি বিনিয়োগের সমষ্টি হলো কত ছিল? প্রথম বিনিয়োগ ছিল 4A, দ্বিতীয় বিনিয়োগ ছিল 5A, ইজ ইকুয়াল কত? 9A। এর মান কত? 300। 9 × 300 ইজ ইকুয়াল টু 2700 টাকা হচ্ছে এই দুইটা বিনিয়োগের সমষ্টি। বোঝা গেছে? একদম সহজভাবে করাই দিছি, এইটার চেয়ে আর সহজ নাই। এই জন্য বলি, মানে আপনাদেরকে প্রায় বলি যে প্রিলিটা ক্লিয়ার করবেন। প্রিলিটা খুব ভালো মতো ক্লিয়ার করতে হবে, কারণ আপনি যখন প্রিলিমিনারিতে খুব বেশি ভালো হবেন তখন রিটেনের অনেক ম্যাথ আপনি দেখার সাথে সাথে, প্রশ্ন পড়ার সাথে সাথে আপনার মাথায় ম্যাথটা করা হয়ে যাবে যে এই প্রশ্ন এইভাবে করতে হবে। ঠিক আছে? যেইটা অন্য ছেলে পেলে রাফে করবে সেটা আপনি মাথায় করে ফেলতে পারবেন প্রশ্ন পড়ার সাথে সাথে। এটা মিলায় নিন, 6 মাস 7 মাস প্র্যাকটিস করেন আর আমার কথা মিলায়। লাস্ট ম্যাথ দেখেন 10 নম্বর। এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল, এই 10 নম্বর প্রশ্নটা। এটা আসলে কোনো ম্যাথের পর্যায়ে পড়ে না এবং এটা 5 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যে আপনি সমাধান করে ফেলতে পারেন প্রশ্ন পড়ার পরে, যদি আপনি প্রশ্নটা ধরতে পারেন, বুঝতে পারেন, প্রশ্নের ভিতরের কাহিনীগুলো যদি ধরা যায় তাহলে এটা 10 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 10 সেকেন্ড। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ওই সময়ে
এই প্রশ্নটার উত্তর অনেকেই ভুল করে আসছে, কেউ কেউ সলভই করেনি। অনেকে ভুল করছে, ভুলভাল উত্তর বের করছে, কেউ কেউ আবার সলভই করেনি। আবার যারা পারছে তারা তো বললামই 10-15-20 সেকেন্ডে বুঝে ফেলছে যে এখানে কাহিনী কি। যে আমি কিছুক্ষণ আগে বলছি যে প্রশ্ন করা ভালো, কিন্তু বেশি পেঁচানো ভালো না। আপনি বেশি পেঁচাবেন না, কারণ এখানে আপনাকে যে কথাগুলো বলা আছে খুব সহজ সরল ভাষায় বলা আছে। আপনাকে এই সহজ সরল কথাগুলো বুঝে নিতে হবে। এইটা না বুঝে যদি আপনি একবার এনকাউন্টার দিতে থাকেন তাহলে সমস্যা। খেয়াল করেন, এখানে বলতেছে যে একজন বয়স্ক ব্যক্তি একটি ফিক্সড ডিপোজিট স্কিমে 11.5% হারে 6 মাসের জন্য 5 লাখ টাকা বিনিয়োগ করে। এই এতটুকু পরেই ওই সময়ে কি হয়েছে, স্রেফ এতটুকু অংশ পড়ে, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা পড়েই পোলাপান প্রথমে যে ভুলটা করছে সেটা হইতেছে এই 11.5-কে 2 দিয়ে ভাগ করে নতুন একটা রেট বের করছে। এটা হচ্ছে প্রথম ভুল। পোলাপানের প্রথম ভুল হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে যে এইটা কেন করছে। প্রশ্নে যে রেটটা দেওয়া থাকে সেটা হচ্ছে 1 বছর বা 12 মাসের সুদের হার দেওয়া থাকে। 12 মাসের, যেহেতু আমাকে বলতেছে যে 6 মাসের জন্য রাখছে, তো ওদের এই চিন্তা করা ঠিক যে ঠিক আছে, যেহেতু 12 মাসের 11.5, আমাকে হিসাব করতে হবে 6 মাসের, তো 6 মাসের হিসাব বের করার জন্য 11.5-কে 2 দিয়ে ভাগ করে দিছে। এটা হচ্ছে ওর চিন্তার প্রথম ভুল। তারপরে প্রতি 6 মাসে 2 লাখ টাকা এবং অর্জিত সুদ উত্তোলন করে নেন। মানে এই বয়স্ক মানুষটা প্রতি 6 মাস পর পর 2 লাখ টাকা তুলবে, পাশাপাশি সুদও তুলবে। তারপরে বলতেছে যে 2 বছর পর তার বিনিয়োগযোগ্য মূলধন কত থাকবে। এইটা হচ্ছে মেইন জায়গাটা যেখানে পোলাপান কনফিউজড হয়ে গেছে। কেন কনফিউজড হয়েছে? এখানে বলতেছে যে 5 লাখ টাকা রাখছে 6 মাসের জন্য। অনেকে চিন্তা করছে যে এই প্রশ্ন বোধহয় ভুল, যে প্রথমে বললো 5 লাখ টাকা রাখছে 6 মাসের জন্য, পরে আবার বলতেছে যে 2 বছর পরে বিনিয়োগযোগ্য মূলধন কতটুকু থাকবে। এই জায়গায় চিন্তা করছে যে কেউ চিন্তা করছে যে এই প্রশ্ন ভুল, কেউ চিন্তা করছে যে এটা এখন আমি কেমনে করব, নানা রকম চিন্তা ভাবনা আসছে। এখন কথা হচ্ছে যে এত চিন্তা করা যাবে না। আপনাকে দেখতে হবে যে ওর জানতে চাওয়া কি, প্রশ্ন করতে জানতে চাইছে কি, ও আগে কি বলছে তা তো বলেই আসছে। এই 2টা সেন্টেন্সে ও যা বলছে তা তো বলছেই। আমার টার্গেট রাখতে হবে ও আমাকে বের করতে বলতেছে কি। আমাকে বের করতে বলতেছে যে 2 বছর পরে বিনিয়োগযোগ্য মূলধন কতখানি থাকবে। তার মানে 2 বছর পরের কাহিনী জিজ্ঞাসা করছে। যেহেতু 2 বছর পরের কাহিনী জিজ্ঞাসা করছে, তার মানে আমাকে 2 বছরের হিসাব করতে হবে। আমাকে হিসাব করতে হবে কত, 2 বছরের হিসাব করতে হবে যে 2 বছর পরে কি হবে। কনফিউশন রাখা যাবে না। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে হবে 50 লাখ। এটা একটু কারেকশন করে নিয়েন তো, এটা 5 লাখ না, এটা হবে 50 লাখ। এটা একটু কারেকশন করে নিন, 50 লাখ হবে এটা। আরেকটা কাহিনী হচ্ছে এই যে দ্বিতীয় বাক্যে বলতেছে যে প্রতি 6 মাসে 2 লাখ টাকা এবং অর্জিত সুদ উত্তোলন করে নেন। প্রতি 6 মাস পর পরে তিনি আসল থেকে 2 লাখ টাকা উঠাবে, আবার অর্জিত সুদও উঠাবে। তার মানে কি, প্রিন্সিপাল উঠাচ্ছে, পাশাপাশি ইন্টারেস্টও উঠাচ্ছে। প্রিন্সিপালও উঠাচ্ছে, ইন্টারেস্টও উঠাচ্ছে। আমি যদি একটা সহজ একটা উদাহরণ দিই, জাস্ট সহজ একটা উদাহরণ, এক উদাহরণেই এই ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ধরে নেন যে 100 টাকা, এইটা হচ্ছে আপনার প্রিন্সিপাল টাকা, প্রিন্সিপাল, আর আপনার রেট হচ্ছে ধরে নেন যে 10%, ঠিক আছে। তাহলে এই যে যেহেতু 6 মাস পর পর, তার মানে রেট আমার হয়ে যাবে কত, 10-এর অর্ধেক 5% হবে। তো আমি 6 মাস পর পর ধরে নিলাম যে এই 100 টাকা থেকে 10 টাকাকে আমি উইথড্র করব, পাশাপাশি আমি যেই ইন্টারেস্ট পাবো সেই ইন্টারেস্টটাও আমি উইথড্র করব। তাহলে আপনি বলবেন যে ভাইয়া 100 টাকা 6 মাস আপনি যদি রাখেন তাহলে 100-র 5% সুদ পাবেন। তার মানে ইন্টারেস্ট পাবো আমি 5 টাকা। এই যেই 100 টাকা থেকে 6 মাসের যেই 5 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, এইটা তো আমি তুলবই, উত্তোলন করবই। পাশাপাশি আমি কি করব,
এই যে আমার আসল 100 টাকা ছিল, এই 100 টাকা থেকে আমি এই 10 টাকাও আমি ব্যাংকের কাছ থেকে তুলে নিব, যে আমার টাকা আমি তুলবো, আসল টাকা তো তুলবই, পাশাপাশি আমি ইন্টারেস্টও তুলবো। তাহলে আমি যদি বলি যে শুরুতে আপনার 100 টাকা ছিল, এখন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে 6 মাস পরে, তখন আপনি বলবেন যে ভাইয়া 100 টাকা থেকে যেহেতু 10 টাকা আপনি উইথড্র করছেন, তার মানে আপনার অ্যাকাউন্টে বর্তমানে আছে 90 টাকা। তাহলে যখন আমি প্রতি 6 মাস পর পর এখান থেকে 10 টাকা করে উইথড্র করব, তখন আবার কি হবে, 80 টাকা হবে। তারপরের 6 মাসে আরো 10 টাকা উইথড্র করলে 70 টাকা হয়ে যাবে। তারপরের 6 মাসে আবার 10 টাকা উইথড্র করলে আমার কি হয়ে যাবে, 60 টাকা হবে। অর্থাৎ এই রকম করতে করতে আমার আসলের পরিমাণটা কি হয়ে যাবে, কমতে থাকবে অ্যাকাউন্টে। আমার আসল টাকার পরিমাণ অ্যাকাউন্টে কি থাকবে, কমতে থাকবে। ইন্টারেস্টের সাথে এই অঙ্কের কোনোই সম্পর্ক নাই। ইন্টারেস্ট আপনি যা পাবেন সেটা তো আপনি তুলেই নেবেন, ইন্টারেস্টের সাথে কোনো শর্ত নাই। ইন্টারেস্ট আপনি 100 টাকার 5% হারে 5 টাকা পাচ্ছেন, তারপরে 6 মাসে আপনার ব্যাংকে আছে 90 টাকা, এখন আপনি 90 এর 5% পাবেন। তারপরে ধরেন যে 10 টাকা তুলে নেওয়ার পরে আপনার থাকলো কত, 80 টাকা। এই তখন আবার পরবর্তী 6 মাসে 80-র উপরে আবার 5% হারে আপনি ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ ইন্টারেস্ট আপনি যেইটা পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সেটার উপরে যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটা তো আপনি তুলে নিচ্ছেনই, পাশাপাশি আপনার যেই মেইন প্রিন্সিপাল বা মেইন মূলধন, সেখান থেকে আপনি প্রতি 6 মাস পর পর এইভাবে 10 টাকা করে করেও আপনি তুলে নিচ্ছেন। তার মানে এখানে ইন্টারেস্টের সাথে আমার কোনোই সম্পর্ক নাই। ইন্টারেস্ট যা আসবে ওইটা আমি খুশি মনে তুলে নেব, পাশাপাশি আমি আমার মূলধন থেকেও টাকা উইথড্র করে নিব। এখানে সেম কাহিনীটাই হয়েছে যে ভাই আমি 50 লাখ টাকা রাখছি, কথা বুঝছেন, আমি 50 লাখ টাকা রাখছি, তাই না? এখন 6 মাস পর পর আমি কি করতেছি, 6 মাস পর পর আমি 2 লাখ করে টাকা উঠাচ্ছি, পাশাপাশি আমার ইন্টারেস্টও উঠাচ্ছি। এখন জিজ্ঞাসা করছে যে 2 বছর পরে বিনিয়োগ কত হবে, তাহলে আপনি বলতে পারেন না যে ভাই 2 বছর মানে কত, 24 মাস। 2 বছর মানে কত, 24 মাস, তাই না? 24 মাস। তাহলে আপনি যদি 6 মাসে 2 লাখ টাকা উঠান, 6 মাসে যদি 2 লাখ টাকা উঠান, এখানে তো বলেই দিছে যে প্রতি 6 মাসে 2 লাখ টাকা আপনি উত্তোলন করবেন। 2 লাখ টাকা কি আপনার প্রিন্সিপাল থেকে উত্তোলন করবেন। তাহলে আপনি বলবেন যে 6 মাসে যদি আমি 2 লাখ উঠাই, তাহলে এই যে 2 বছর অর্থাৎ 24 মাসে আমি কতটুকু উঠাবো, তখন আপনি বলবেন যে 2 × 24 ডিভাইডেড 6, 4 6 24, 4 2 হচ্ছে 8। তার মানে 2 বছরে আপনি টোটাল কত টাকা উঠাবেন, 8 লাখ টাকা উঠাবেন না? 2 বছরে আপনি টোটাল কত টাকা উঠাবেন, 8 লাখ টাকা উঠাবেন। আপনি যদি বলেন যে ভাই ইন্টারেস্ট হয়ে গেল, ইন্টারেস্টের হিসাব আমি করবই না, কারণ আপনি ইন্টারেস্ট যতটুকু পাওয়ার সেটা তো আপনি উঠাই নেবেন। ইন্টারেস্ট আপনার যতটুকু পাওয়ার সেটা আপনি উঠাই নেবেন। আপনাকে বলতেছে যে 2 বছর পর তার বিনিয়োগযোগ্য মূলধন কত, তার মানে বিনিয়োগযোগ্য মূলধন মানে হচ্ছে তার প্রিন্সিপাল কত থাকবে। ইন্টারেস্ট যা পাচ্ছিলেন ওটা তো উঠাই নিচ্ছেন, আপনার প্রিন্সিপাল কত থাকে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া প্রথমে আমি বিনিয়োগ করছিলাম 50 লাখ টাকা, 2 বছরে আমি 8 লাখ টাকা আমি উঠাই নিছি, তো 50 থেকে যখন আমি 8 লাখ টাকা উঠাই নিচ্ছি, তখন আমার ব্যাংকে থাকে কত, 42 লাখ টাকা থাকে না, 42 লাখ টাকা থাকবে। 2 বছর পরে আমার বিনিয়োগযোগ্য মূলধন কত, 42 লাখ টাকা। সো আপনি যদি প্রশ্ন পড়ার সাথে এটা যদি খুব ইজিলি বুঝে নিতে পারেন, খুব ইজিলি বুঝে নিতে পারেন, তাহলে শুধু এতটুকু করতে হবে যে 2 বছর সমান 24 মাস, 6 মাসে আমি 2 লাখ উঠাই, তাহলে 24 মাসে উঠাবো 8 লাখ, তাহলে 50 থেকে এই 8 লাখ বাদ দিলে আমার বাকি থাকবে 42 লাখ টাকা। বোঝা গেছে? এই জিনিসটাকে একটু সাজায় গুছায় সুন্দর করে লিখতে হবে। আসেন লিখি এখন এই বিষয়গুলো, যা যা বললাম এই বিষয়গুলো এখন সুন্দর করে লিখব। এই সফটওয়্যারে লেখাটা মুছা খুব ঝামেলা, এই জন্য আমি এখানে খুব বেশি লিখতে চাই না। এই লেখা মুছতে অনেক সময় চলে যায়, একবারে মোছা যায় না। মাইক্রোসফটে আবার আরেকটা ইয়ে আছে, ব্ল্যাকবোর্ড আছে, ওইটাতে খুব ইজিলি এক ক্লিকে সবকিছু পরিষ্কার করা যায়, এটাতে তা হয় না। দেখেন
দেখেন পুরো বিষয়টাকে লিখি। আমরা শুরু করতে পারি এইভাবে যে লিখতে পারি 6 মাসের স্কিম না, আমরা লিখতে পারি এইভাবে যে যেহেতু ছয় মাসের স্কিম এবং বিনিয়োগকারী সুদ উত্তোলন করবে, সুতরাং এখানে সুদের বিষয়টি মুখ্য নয়। সুদের বিষয়টা এখানে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। 2 লাখ আসল, যেহেতু 6 মাস পর পরে 2 লাখ আসল আর হচ্ছে সুদ উত্তোলন করবে, 2 লাখ আসল এবং সুদ উত্তোলনের পর শুধুমাত্র আসল টাকাই তার অ্যাকাউন্টে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এরপর আমরা লিখব যে আমরা জানি দুই বছর সমান সমান হচ্ছে 24 মাস। 2 বছর সমান সমান হচ্ছে 24 মাস। এটা বলতেছে যে 6 মাসে উত্তোলন করবে 2 লাখ টাকা। 6 মাসে উত্তোলন করবে 2 লাখ টাকা, অতএব 24 মাসে উত্তোলন করবে 2 গুণন 24 ডিভাইডেড হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 8 লাখ টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে 2 বছর পরে বিনিয়োগযোগ্য মূলধন কত। তাহলে লেখেন যে অতএব 2 বছর পর তার বিনিয়োগযোগ্য মূলধন অবশিষ্ট থাকবে কত? এই যে 50 মাইনাস হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 42 লাখ টাকা। 42 লাখ টাকা, এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথমের কথাগুলো যেটা লিখছি এটা জাস্ট পরীক্ষককে বোঝানোর জন্য যে ভাই তুমি যে আমার এই সত্যটা দিছো, এই সত্যের মধ্যে আমি কিছু বিষয়কে গুরুত্ব দিছি আর কিছু বিষয়কে গুরুত্ব দেই নাই। এটা জাস্ট ওকে ক্লিয়ার করে দেওয়ার পরে আমি আসলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, যে 2 বছর এত, 6 মাসে এত উত্তোলন করলে 24 মাসে এত উত্তোলন করবো, তাহলে আমার অবশিষ্ট থাকবে এত। এই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের বিষয়। আমরা আগামী ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়বো। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা একটা ক্লাসেই পড়ে ফেলবো। ঠিক আছে, একটা ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ে ফেলবো।
তবে এটা মাথায় রাখেন যে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা যেহেতু হবে, সামনে সার্কুলার দিছে, পরীক্ষাতে হবে, বাংলাদেশ ব্যাংকে সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন হয় এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও প্রশ্ন হয়, দুইটা অধ্যায় থেকে প্রশ্ন হয়। যদি আপনার এখন যে ধরনের প্রশ্ন করতেছে খুবই সহজ, আপনি খুব সহজেই পেরে যাবেন। আবার যদি একটু কঠিন করে বা একটু প্যাচের প্রশ্ন দেয়, তাহলে যেমন এটা একটা প্যাচের প্রশ্ন, দেখতে সহজ কিন্তু অনেকেই পরীক্ষার হলে এটা বুঝবে না যে এই বিষয়টা এত সহজে করা যায় বা এই টাইপের। কম্পাউন্ড ইন্টারেস্টেরও কিছু বিষয় আছে, সেটা আমরা সামনের ক্লাসে দেখাবো, যে ওখান থেকে বাংলাদেশ ব্যাংক প্রশ্ন করে, পারলে খুব সহজেই পেরে যাবেন, না পারলে ওই বিষয়টা জটিল লাগবে। ঠিক আছে, তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।